এই যে স্ট্র্যাটেজি বলছি এই রিলেটেড আমার চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে। তাও একটু সেটাকে আমি একটু মডিফাই করে ভালো কতটা করা যায় এটার উপর নির্ভর করে একদম পুরো বাস্তবভাবে বোঝাবো। যদি চাও যে তোমার পড়াশোনা ভালো হয়নি অথবা তোমার খুব ভালো পড়াশোনা হয়েছে, স্ট্র্যাটেজি মেইনটেইন করে কিন্তু ট্র্যাক করতে পারো। সুতরাং ভিডিওটা পুরোটাকে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। খুব অল্প সময় তোমাদের জন্য নেব। দেখো আজকে হচ্ছে ২৮ তারিখ। ২৮ নভেম্বর এবং তোমাদের পরীক্ষা হচ্ছে মে মাসের ৩ আমি ছেড়েই দিচ্ছি ২৮ নভেম্বর এবং মে মাসের ৩ তারিখ। মাঝখানে ১ সপ্তাহের মতো ছেড়ে দিলে ৫ মাসের মতো তোমাদের টাইম আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। তাহলে এই 5 মান্থস এ কিভাবে পড়াশোনা করবে সেটাকে আমি বেশ কিছু জিনিসের উপর ডিপেন্ড করে তোমাদের স্ট্র্যাটেজিটা দেব। ১ম এই দেখো একটা জিনিস দাঁড় করিয়েছি সেটা হচ্ছে ৪ টে পয়েন্টকে ১ম এ লক্ষ্য রাখতে হবে। তুমি আজকে এই ভিডিওটা দেখছো মানে এই ৪ টে পয়েন্ট তুমি আগে ভালো করে দেখো তোমার কি পরিস্থিতিতে আছো। সেইভাবে কিন্তু ডেভেলপ করতে হবে। ১ম যেটা পয়েন্ট সেটা হচ্ছে সেলফ অ্যানালিসিস। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। এটা হচ্ছে দুনিয়ার সবথেকে বড় মন্ত্র যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে সেলফ অ্যানালিসিস। অর্থাৎ তুমি নিজে এনালাইজ করে দেখো যে তোমার পরিস্থিতি আর ৫ মাস দেরি আছে তোমার পরিস্থিতি। কিভাবে এনালাইজ করব? ১ নম্বর জিনিস হচ্ছে মার্কস, ২ নম্বর হচ্ছে স্টাডি। এটা কি জিনিস? তুমি কোনো না কোনো একটা কোচিং ইনস্টিটিউশনে এনরোলড আছো। তুমি যদি একটা সিনিয়র স্টুডেন্ট হও, যে তুমি ক্লাস 12 এর সঙ্গে নিট দাও অথবা ড্রপার হও। ড্রপার হলে তো অফকোর্স কোনো না কোনো জায়গাতে তুমি নিট দিচ্ছই। মানে মক টেস্ট দিচ্ছ। তাহলে তুমি সেখানে মার্কস দেখো যে সেখানে তোমার মার্কস তোমার কেমন আসছে। মার্কস কেমন আসছে মানে কেমন? কথার জন্য বলছি 720 নাম্বারের এক্সাম হয়ে থাকে। অ্যাটেম্প্ট করছো, কথার জন্য বলছি এর মধ্যে তোমার মার্কস কত আসছে তুমি এর মধ্যে তোমার 80 থেকে 90% মার্কস না। মানে কি অ্যাটেম্প্ট করার মধ্যে কত পার্সেন্ট মার্কস আছে? ইনডাইরেক্টলি বলতে গেলে নেগেটিভ ইনডাইরেক্টলি বলতে গেলে নেগেটিভ কটা হচ্ছে এটা তুমি এনালাইজ করো। সবথেকে তোমার ১ম তুমি যদি দেখতে পাও যত নাম্বারই অ্যাটেন্ড করছো, তোমার যদি গ্রেটার দ্যান 10 নেগেটিভ হয়, জানবে যে তোমার পরিস্থিতি বর্তমানে খারাপ। তোমার যদি গ্রেটার দ্যান 10 ১০ টা কোয়েশ্চেন যদি নেগেটিভ হচ্ছে, তোমার পরিস্থিতি খারাপ। কারণ ১০ টা নেগেটিভ যাওয়া মানেই কত মার্কস গেল? 50 কত মার্কস গেল? 50 এবছরে তোমরা দেখেছো ৭২০ কাট অফ মার্কস কত গিয়েছে? লগভগ ৬০০ তাহলে এটাকে যদি ২০২৫ এর জন্য টার্গেট মার্কস করি, কত? 15 নাম্বার বাড়াও কত হচ্ছে? ৬৫০। এই ৬৫০ বা ৬৬০ এটা যদি তুমি টার্গেট মার্কস নিয়ে চলো, ৫০ নাম্বার যদি তোমার কেটেই যায়, তাহলে কত এসে দাঁড়াচ্ছে? ৬৬০-৭০ এর কাছে কিছু কোয়েশ্চেন আবার ছাড়বে। তার মানে তুমি মনে রাখবে তোমার গ্রেটার দ্যান 10 যদি নেগেটিভ মার্কস হয়, তাহলে তুমি বুঝবে যে তোমার খুব খারাপ পরিস্থিতি। আর যদি লেস দ্যান 10 হয়, তাহলে তোমার খুব ভালো পরিস্থিতি। ১ম এ এনালাইজটা করো। গ্রেটার দ্যান 10 খারাপ পরিস্থিতি, লেস দ্যান 10 ভালো পরিস্থিতি। তো ভাগ হয়ে গেল। আর হচ্ছে স্টাডি। স্টাডি মানে কি? আমরা জেনারেলি পড়াশোনা করার জন্য কিছুটা টাইম পড়াশোনা মানে ক্লাস করি আর কিছুটা টাইম আমরা রিভিশন করি। আমাকে ভালোভাবে দেখতে হবে যে আমার পড়াশোনা এবং রিভিশন টাইম হাফ কিনা। পড়াশোনার টাইম এবং হাফ কিনা। মানে আমি সারাদিনে যদি ৬ ঘন্টা যদি ক্লাস করি, দেখতে হবে ৬ ঘন্টা না। তোমার এই ব্যালেন্সটা যদি না হয়, তুমি জানবে যে তুমি খারাপ জায়গাতে আছো। তুমি যতক্ষণ পড়ছো, তুমি যতক্ষণ ক্লাস করছো এবং যতক্ষণ রিভিশন করছো, হয় তোমার ইকুয়াল হতে হবে অথবা তোমার সেলফ স্টাডি টাইম তোমার ক্লাস করার থেকে বেশি হতে হবে। তোমার যতক্ষণ ক্লাস করছো তার থেকে যদি সেলফ স্টাডি টাইমের পরিমাণ কম হয়, তুমি জানো তুমি খারাপ অবস্থায় আছো। তার মানে ১ম এ সেলফ অ্যানালিসিস করে দেখো। মার্কসের দিক থেকে খারাপ অবস্থায় আছো কিনা? স্টাডির দিক থেকে খারাপ অবস্থায় আছে কেন? এই দুটো জিনিস যদি তোমার এনালাইজ হয়ে যায়, তুমি কিন্তু অনেক অংশে ৫ মাসে নিট ক্র্যাক করার সামনে যাবে। আমরা ১ম এ এটাই জানি না যে আমি পোটেনশিয়ালি ঠিক জায়গায় আছি কিনা, পড়াশোনা আমার ঠিক হচ্ছে কিনা। এই পয়েন্টটা ১ম এ জেনে গেলে যে আমার মার্কস খারাপ আসছে মানে আমার নেগেটিভ হচ্ছে। ২ নাম্বার আমার স্টাডি ঠিকঠাক হচ্ছে। পরে আমি সলিউশন গুলো সব বলছি। আমি ১ম এ তোমাকে এনালাইজ করাচ্ছি। তুমি এখনই বসে ওটা এনালাইজ করতে পারবে। এখনই ভিডিওটা দেখছো, ভিডিওটা শেষ হলে খাতা কলম নিয়ে বসে একবার দেখো। পরীক্ষায় কত মার্কস পেয়েছো, কতগুলো নেগেটিভ হয়েছে লাগাতার। আর স্টাডি কতক্ষণ করছো আর কতক্ষণ সেলফ স্টাডি করছো। এটার মধ্যে একটা পার্থক্য কিন্তু দেখো। তারপর হচ্ছে পোটেনশিয়ালিটি। এটা হচ্ছে সবথেকে বাস্তব এবং সবথেকে বড় জিনিস। বহু স্টুডেন্ট এখনো এমন নিটের কোচিং নেয়, যাদের সত্যি কথা বলতে গেলে ক্ষমতা নেই। ওদেরকে যদি ৫ টা ওয়ার্লড এর বেস্ট টিচার নিয়ে এসে নিটের জন্য প্রিপারেশন দিই, তাও পারবে না। এই জিনিসটা তাড়াতাড়ি বুঝে যাও। তোমার যদি মনে হয় পোটেনশিয়ালিটি নেই, অন্যান্য এক্সাম গুলোও দাও। আমি নিট ছাড়া আর কি এক্সাম দেয়া হবে, সেটা নিয়ে রবিবারে একটা ভিডিও দেব। ওই এক্সাম গুলো কিন্তু অবশ্যই দিও। এই পোটেনশিয়ালিটি সবথেকে ১ম এ তুমি চেক করো যে তোমার অ্যাকচুয়াল পোটেনশিয়াল কত আর তুমি দেখাও কত। অ্যাকচুয়াল আর তুমি কোন ক্যাটেগরিতে আসো? অ্যাকচুয়াল এ আসো নাকি সিউডোতে আসো? মানে কি ছদ্ম। আমি কিছু পড়ি না, আমি ভালো করে পড়লেও পারি না। আমার তাও মনে হয় আমি তো অল ইন্ডিয়ায় ১ র‍্যাংক করবই। তো কনফিডেন্ট। এই পোটেনশিয়ালিটি তে কোন কাজ নেই। এই পোটেনশিয়ালিটি তে থাকলে তুমি মনে করো নিটে ৫ মাস কেন ৫ বছর দিলেও তুমি পারবে না।
তোমাকে অ্যাকচুয়াল কনফিডেন্স দেখতে হবে। অ্যাকচুয়াল তোমার পোটেনশিয়ালিটি দেখতে হবে। এটা কোনো খারাপ বা নেগেটিভ কথা নয়। এটা বাস্তব কথা। বহুজন এই কনফিডেন্স এ থেকে না ১০ টা বছর করে নষ্ট করে দেয় নিটের প্রিপারেশন এ। ৫ টা বছর তো মানে দেখতে পাই। ১০ টা বছর নষ্ট করেছে এরকম আমার চোখের সামনে রয়েছে। সিউডো কনফিডেন্স আমি পারবো। অথচ পড়েও না, মার্কসও পাই না, কিছুই পাই না। তুমি ১ম এ এনালাইজ করে দেখো তোমার অ্যাকচুয়াল কনফিডেন্স আছে নাকি সিউডো কনফিডেন্স। যদি সিউডো থাকে ওটাকে অ্যাকচুয়াল এ ট্রান্সফার করো। আর যদি সত্যিকারের সিউডো থাকে কোনো ক্ষমতা নেই, তাহলে তো আর কিছু করার নেই। ৫ মাস কেন ৫ বছরেও কিন্তু হবে না। এটা কিন্তু এনালাইজ করো। বহু ছেলেকে আমি ড্রপিং এর সময় বলি, যখন ড্রপ দেয় পড়াশোনার সময় বলি। যদি তোমার মনে হয় অ্যাকচুয়াল কনফিডেন্স কম আছে, তারা অন্যান্য এক্সামেতেও বসবে। এমনটা যেন না হয় না। শুধু নিটটাই ক্র্যাক করো। তা নয়। অনেক ভালো, ভালো এক্সাম আছে সেখানেও দিতে পারো। সেখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওটা নিয়ে এনালাইজ ৩ নম্বর জিনিস হচ্ছে টেস্ট অ্যানালিসিস। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে মার্কসে তোমার কত নাম্বার নেগেটিভ হচ্ছে সেটা তোমার সেলফ অ্যানালিসিস এ। তাহলে প্রশ্ন যে টেস্ট অ্যানালিসিস টা কি জিনিস? দেখো টেস্ট অ্যানালিসিস মানে কি? একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, ২ নম্বর হচ্ছে হচ্ছে এই কাট অফটা কি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ? মানে যেটা এই ৬৩৪ ওটা কাট অফ? না, ওটা কাট অফ না। তুমি সবসময় মনে রাখবে যে ভারতবর্ষের বুকে নিট এক্সাম দেয়। ভারতবর্ষের বুকে নিট এক্সাম দেয় ২৩ থেকে ২৫ লাখ স্টুডেন্ট। এর মধ্যে সিরিয়াস স্টুডেন্টের পরিমাণ কত? কত? ২,০০,০০০। তোমাকে একটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সিট পেতে গেলে, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সিট পেতে গেলে মোটামুটি 40 কে এর আন্ডার র‍্যাংক করতে হবে। লেস দ্যান 40 কে। মানে ২,০০,০০০ এর যদি 40 কে তুমি ক্যালকুলেট করো, ২,০০,০০০ এর যদি 40 কে ক্যালকুলেট করো, তোমার পার্সেন্টেজ কত আসছে সেটা। এবং একইভাবে এই ২৩ লাখ বা ২৫ লাখের যদি পার্সেন্টেজ করে ৪০,০০০ কত আসছে দেখো। এটাই তোমার কাট অফ দাঁড়াবে কোথায়? না, টেস্ট করব স্যার। তুমি যদি যেকোনো কোচিং ইনস্টিটিউটে এক্সাম দাও, অনলাইনে যেকোনো বড়, বড় কোচিং ইনস্টিটিউট যতগুলোর নাম বলব ততগুলোই। প্রত্যেকটার অনলাইনে টেস্ট দেবার পর দেখবে পুরো এনালিসিস চলে আসে। যে তুমি কতগুলো স্টুডেন্টের থেকে এগিয়ে আছো, তুমি এভারেজ মার্কস কত এক্সামে, সবকিছু এনালাইসিস করে দেখো যে তোমার সিলেকশনের প্রবাবিলিটি ওই টেস্টটাতে কত। ওই টেস্টটা নিশ্চয়ই একটা কাট অফ মার্ক তুমি ঠিক করতে পারবে। যে 2% ছেলে যদি ওটা ভারতবর্ষে সিলেক্টেড হয়, তাহলে 2% এর মধ্যে তুমি আছো কি নেই? এটা হচ্ছে কাট অফ এর। ঠিক আছে? খুব ভালো পড়াশোনা করছো। তোমার কত মার্কস লাগবে বুঝতে পারছো না। এই টেস্ট অ্যানালিসিস এটা বোঝো। তুমি ওই টেস্টের কাট অফ এ পার করতে পারছো কিনা। যদি বুঝতে না পারো মনে হচ্ছে আমি কি বলতে চাইছি, বুঝতে পারবে জাস্ট নিজের অ্যানালিসিসটা খোলো। দেখো যে সেখানে স্যাটিসফাইড কিনা তুমি। হতে পারে কেউ ১ র‍্যাংক করেও স্যাটিসফাইড নয়। সেটার কথা বলছি না। আমি বলতে চাইছি যে এভারেজ মার্কসের থেকে কতটা উপরে এই 2% যতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে তার 2% আসছে কিনা। কথার জন্য বলছি ২০০০ ছেলে যদি পরীক্ষা দেয়, তুমি দেখো এই ২০০০ এর 2% র‍্যাংক করতে পারছো কিনা। ক্লিয়ার হয়ে গেছে? এটা হচ্ছে টেস্ট অ্যানালিসিস। এটা করো ৫ মাসে অবশ্যই দরকার এইটা এনালাইসিস করা এবং প্রত্যেকটা টেস্ট অ্যানালিসিস অবশ্যই। যদি মার্কস খারাপ আসে, ভালো আসে প্রত্যেকটা সলিউশন আমি পরেই দিচ্ছি তোমাকে। এরপর হচ্ছে দেখতে হবে সিলেবাস। বহু স্টুডেন্ট যারা রানিং এ দিচ্ছে, তাদের সিলেবাস কারো কমপ্লিট, কারো কমপ্লিট নয়। রানিং এর স্টুডেন্ট বলছি না। কথাটা বলছি ড্রপার দিকে নিয়ে। যারা অলরেডি 11-12 পড়ে এসেছে অথবা কেউ অলরেডি ১ বছর ২ বছর ড্রপ নিয়ে নিয়েছে। বহুজনকে জিজ্ঞাসা করলে আমাকে ফোন করে বলে, "দাদা আমার সিলেবাস তো ভালো করে আমি কি ২ বছর ৩ বছর ড্রপ নিয়েছে এখনো তোমার সিলেবাসটা পড়ে কমপ্লিট হয়নি, তাহলে তো কিছু করার নেই।" তাহলে সিলেবাসের ২ টো ক্যাটেগরি। একটা হচ্ছে কমপ্লিট মানে পুরো পড়ে নিয়েছো, ২ নাম্বার হচ্ছে রিভিশন। কিছু স্টুডেন্ট আছে যারা প্রত্যেক বছর ক্লাস করে কিন্তু রিভিশন করে না। অর্থাৎ সিলেবাসটা একদম খচামচা হয়ে রয়েছে। কোন কানেকশন নেই। কোন কনসেপ্টের কোন বিল্ডিং নেই। তুমি ১ম এ নিজে চেক করো। যে তোমার সিলেবাস ক্লাস করে কমপ্লিট হয়েছে কিনা? কারণ প্রায় ৭ মাস ৮ মাস তোমাদের ক্লাস হয়ে গেছে। ৭ মাস তো মিনিমাম ক্লাস করেইছো। ১২ মাসের মান ধরো। ৭ মাসে তোমার সিলেবাস লাগভাগ কমপ্লিট হয়েছে কিনা দেখো। কমপ্লিট হলে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 70% 80। এবার সবথেকে যেটা মেইন জিনিস ওটাকে মাথায় রাখো যে 70% 80% কমপ্লিট হয়েছে এটা মূল নয়। মূল জিনিস হচ্ছে 70-80% যে সিলেবাস হয়েছে তার কত পার্সেন্ট রিভিশন করা আছে। খাতা খুললেই পড়বে যে এটা রিভিশন করা আছে ২-৩। এটাকে এনালাইজ করো। ৪ টে পয়েন্টকে ভালো করে দেখো। তারপর আমি যেটা বলছি এই পদ্ধতিতে একটুখানি দেখে কাজে লাগাও। 5 মান্থস বাকি আছে। ২.৫ মাস, ২.৫ মাসে আমি ভাগ করেছি। ২.৫ মাস মানে কি? ৩০ দিন, ১৫ দিন, ১৫ দিন। ভাগ এরকমভাবে ভাগ করেছি। ২৮ দিন ২৯ দিন বলে আমি কিছু স্পেসিফিক্যালি বলছি। এবার দেখো ২.৫ মাসে ভাগ করার মানে কি? আমি যখন নিটের কোটাতে কোচিং নিতাম তখন আমার একটা বন্ধু ছিল। সে কি করত? আমরা যখন ক্লাস যেতাম লাস্টের দিকে সে বলত যে, "আমি ক্লাস যাব না। এখন আমি" আমরা ভাবতাম যে 100% সিলেবাস যদি আমরা পড়াশোনা না করি পরীক্ষা দিতে পারবো কি করে? সবথেকে বড় ভুল ধারণা। মনে রাখবে 100% সিলেবাস কমপ্লিট করে 100% মার্কস তুলতে পারবে না। মার্কস ততটাই তুলতে পারবে যতটা তোমার রিভিশন থাকবে। তুমি যদি 80% সিলেবাস রিভিশন করো তোমার 80% মার্কস উঠবে। যদি 90% রিভিশন করো তোমার 90% মার্কস উঠবে। যে 100% রিভিশন করো তোমার 100% মার্কস উঠবে। সিলেবাস কমপ্লিট এর উপর নির্ভর করে না কত মার্কস উঠবে।
ভালো করে কান খুলে ঢুকিয়ে নাও। যতই মনে হোক যে এটা আমার কমপ্লিট করতে হবে, এটা কমপ্লিট করতে হবে, সময় যখন কম আছে একটুখানি স্মার্টলি কিন্তু খেলতে হবে, এটা কিন্তু মাথায় সবসময় রাখবে। তাহলে ৫ মাসকে ২.৫ মাসে ভাগ করেছি। ২.৫ মাস কি? এই ২.৫ মাসে তুমি সম্পূর্ণভাবে স্টাডি, পড়াশোনাতে ধ্যান দাও। এই ২.৫ মাসটা স্টাডিতে ধ্যান দাও। তাহলে কি এই সময় মক টেস্ট দেবো না? না। মান্থলি যে টেস্ট আছে অবশ্যই দেবে। মান্থলি টেস্টগুলো অবশ্যই দেবে। মান্থলি টেস্টগুলো মানে কি? যে কোচিং ইনস্টিটিউটে ভর্তি আছো সেগুলোর টেস্টগুলো দেবে। এখানে স্যার কিভাবে পড়াশোনা করব? আমি যদি অফলাইনে স্টুডেন্ট, এটা পুরোটা আমি যারা অনলাইনে পড়াশোনা করো তাদের জন্য মেইনলি দিচ্ছি। যারা অফলাইনে পড়াশোনা করো তাদের জন্য তাদের তো ক্লাসের অলরেডি জিনিসপত্র রয়েছে সেগুলো বলছি না। দেখো, এই ২.৫ মাসে ডেইলি মোটামুটি ৩ টে করে ক্লাস করবে প্রত্যেক সাবজেক্টের, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউটের ম্যাক্সিমাম ক্লাসের লেংথ ম্যাক্সিমাম ১.৫ ঘন্টা হয়। ১.৫ ঘন্টার বেশি হবেই না। তাহলে ১.৫ ঘন্টা করে যদি তোমার ক্লাসের লেংথ হয়, ৩ টে ক্লাসে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 4.5 আওয়ার্স। ৪.৫ ঘন্টা লাগবে। এবার কেউ যদি বলো যে আমার আর ৫ মাসে নিট ক্র্যাক করতে চাই, ৪.৫ ঘন্টা বসে পড়তে পারব না, তাহলে তোমার দ্বারা কোনো জীবনেও নিট ক্র্যাক হবে না। ৪.৫ ঘন্টা তুমি পড়তে পারবে না। এটা কোনো অসম্ভব ব্যাপার? অসম্ভব ব্যাপার কিছুই না। এই সময় থেকে তো তোমাকে তো পড়তে হবে দিনে কমসে কম ১৫ থেকে ১৬ ঘন্টা। ৪.৫ ঘন্টা তোমাকে পড়তে হবে। ৪.৫ ঘন্টা পড়ার পর এটা ক্লাস করলে, ক্লাস করার পর এই ৩০ দিনে তোমাকে কি করতে হবে? সেলফ স্টাডিতে ধ্যান দিতে হবে। সেলফ স্টাডিতে কি করতে হবে? ধ্যান দিতে হবে। যতক্ষণ এখানে পড়ছো লাগভাগ তার ডবল পড়ার চেষ্টা করো এখানে। এক্স 2x মানে এখানে ৪.৫ ঘন্টা পড়লে এখানে মিনিমাম ৯ ঘন্টা পড়ো। টোটাল মিলিয়ে ১৩ থেকে ১৪ ঘন্টা তোমার পড়াশোনার একটা রুটিন দাঁড়ায়। তুমি যদি পড়াশোনার রুটিন জানতে চাও, সোমস ক্লাসরুমের চ্যানেলে আমার একটা স্টাডি রুটিন আমি দিয়ে রেখেছি রিসেন্টলি। গিয়ে ওখান থেকে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। তার মানে এখানে ৩০ দিনে ১ম কাজ হবে কি? ৩ টে করে মিনিমাম ক্লাস করা এবং সেলফ স্টাডি করা, কোয়েশ্চেন প্র্যাকটিস যা ইচ্ছা সবকিছু করবে। তারপরে দিনে তোমার ক্লাসের পরিমাণটা কমে যাবে। কটা করে ক্লাস হয়ে যাবে? ২ টো করে ক্লাস করবে পার সাবজেক্ট। সিলেবাস কি শেষ হবে? আরামসে শেষ হবে। আরামসে শেষ হবে। আমি বলছি তো আরামসে শেষ হবে। এখানে ৩০ দিনে যদি ৩০ টা বায়োলজি লেকচার করো, তাতেই মোটামুটি তোমার ৫ টা থেকে ৬ টা ৬ টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এতদিন তো কিছু না কিছু চ্যাপ্টার শেষ করেছো। যেগুলো এখন পড়বে সেগুলো এখানে শেষ হবে। ধীরে এখানেও কিছু শেষ হবে। তার মানে মোটামুটি এই ২ মাসে তুমি যদি রেগুলার ক্লাস করো ১২ থেকে ১৩ টা ফিজিক্স, বায়োলজির পার চ্যাপ্টার শেষ করবে। মিনিমাম ১০ টা তো শেষ করতে পারবে ২ মাস। এটা কিন্তু মাথায় নিয়ে চলো। তারপরে ১৫ দিন কি করব? এই ১৫ দিনে আর কোন রকম দুনিয়ার কোন ক্লাস করবে না। খুব প্রবলেম না হলে। এই ১৫ দিন ফুল যতটা পড়েছো একদম ফুল রিভিশন করবে। এখানে আর এখানে কি রিভিশন করবে না? অবশ্যই করবে। সেলফ স্টাডি টাইমে তো রিভিশন করতে হবে। আগের দিন কি পড়েছো, আজকে কি পড়বে। রিভিশন না করলে তো কিচ্ছু মনে থাকবে না। এখানে রিভিশন চলবেই। কিন্তু এখানে ফুলটা রিভিশন মানে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস কিচ্ছু করব না। শুধু গোটা সিলেবাস খাতা বা মডিউল যা কিছু আমি পড়েছি এই ২ মাসে বা বিগত ৭ মাসে, এখানে ১৫ দিনে গিয়ে টার্গেট রাখতে হবে আমাকে সিলেবাস শেষ করা। কদিন করে সিলেবাস শেষ করবে? মিনিমাম ৫ দিন ৭ দিন করে টাইম নিয়ে শেষ করবে। কারো যদি মনে হয় এখানে ৫ দিনে আমার শেষ হবে না, তাহলে তুমি কি করবে? তুমি আরেকটু টাইমকে বাড়াও। আরেকটু টাইমকে বাড়াও। এখানে ২.৫ মাসে তোমার কাজ হবে এটাই, ক্লাস করা এবং সেটার রিভিশন করা। তারপরে যে ২.৫ মাস বাকি রয়েছে, এই ২.৫ মাসে কি করবে? এই ২.৫ মাসে সম্পূর্ণভাবে টেস্টের জন্য নিজেকে ঢেলে দেবে। কিসের জন্য ঢেলে দেবে? টেস্টের। এবার প্রশ্ন হবে যে এখানে যখন টেস্টের জন্য ঢালছি, এখানে তো আর রেগুলার ক্লাস করছি না। তাহলে এই রিভিশনটা এখানেই করব না হয়? সবথেকে বড় বোকামি। তোমার যখনই কোনো মাইনর টেস্ট বা মেজর টেস্টের সিরিজ শুরু হয়ে যাবে, তুমি মনে রাখবে যে তার আগে যদি তুমি সিলেবাস কমপ্লিট না করো, কোনোভাবে টেস্ট চলাকালীন এই নির্দিষ্ট টেস্টের সিলেবাস কমপ্লিট করতে পারবে না। সুতরাং যদি পরে গিয়ে ঠকতে না চাও, আমার কথাটা এখনই কানে ভালো করে ঢুকিয়ে নাও এবং পড়াশোনা স্টার্ট করো। ঠিক আছে? এখানে গিয়ে কোনো রকমভাবে চাইবে না যে এখানে রিভিশন আমি মেইনটেইন করব। এখানে শুধুমাত্র পার্টিকুলার যে টেস্ট থাকবে, সেই টেস্টের সিলেবাসটা ফটাফট যাতে রিভিশন করতে পারো। নট লাইক দ্যাট রিভিশন, অর্থাৎ ডাউট গুলো ক্লিয়ার করব। ওই ধরনের এখানে ক্লিয়ার করতে পারবেও না ডাউট। অতগুলো করে চ্যাপ্টার পড়ে পরীক্ষা দেওয়া পারবে না। সুতরাং ভালো করে মনে রাখো। এবার এই ৩০ দিনটা কি করবে? এই ৩০ দিনে মিনিমাম তোমাকে ১০ টা টেস্ট দিতে হবে। আর এই ৩০ দিনে তোমাকে ১০ টা টেস্ট দিতে হবে। এই ১ম ৩০ দিনে কি পার্ট টেস্ট দিতে হবে। পার্ট টেস্ট মানে কি? কথার জন্য বলছি, বায়োলজির সাবজেক্টটাকে তুমি ৬ টা ৭ টা ৮ টা ভাগে ভাগ করে নাও। প্রত্যেকটা ভাগে হয়তো ২ টো ৩ টে করে চ্যাপ্টার আসছে। এইভাবে ভাগ করার পর ৩ দিন ছাড়া, অর্থাৎ আজকে টেস্ট দিলাম, ২য় দিন ছাড়া, ৩য় দিন ছাড়া, আবার ৪র্থ দিনে টেস্ট। এইভাবে টেস্ট দিলে মোটামুটি তোমার ১০ টার মতো টেস্ট তুমি যেদিন দিচ্ছ সেদিনে এখানে ধরো ফিজিক্সের টেস্ট দিলে, এখানে কেমিস্ট্রির টেস্ট দিলে, এখানে বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইভাবে সার্কেল চলতে থাকবে। তাহলে মোটামুটি প্রত্যেক সাবজেক্টে তোমার ১০ টা করে টেস্ট হবে। ক্লিয়ার হয়ে গেছে? যে একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, একদিন বায়োলজি, একদিন ফিজিক্স, আবার কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এভাবে ঘুরতে থাকো। যত তুমি পার সাবজেক্টে টেস্ট দেবে, তুমি মনে করবে তোমার কনফিডেন্স তত বেশি। এর মাঝখানে যদি মনে হয় যে তাহলে ওই পরীক্ষার যদি সিলেবাসে টেস্ট পড়ে সেটা আমি কি করব? সেটাকে এর মধ্যে include করো। সিটে সিলেকশন পেতে চাইলে কঠিনভাবে চলতে হবে। করার নেই। পার্ট টেস্ট এটা নিজে থেকে দাও। ইনস্টিটিউট টেস্ট সেটা ইনস্টিটিউট।
পার্ট টেস্ট নিজে ধরে, ধরে সেইভাবে রিভিশন করবে। ইনস্টিটিউটের টেস্ট যদি হয়, ইনস্টিটিউটের আগের দিন পড়ে গিয়ে রিভিশন নেবার চেষ্টা করবে। তুমি মনে রাখবে এই ৩০ দিনে আমার কাট অফ পার করা উদ্দেশ্য না। এই ৩০ দিন পর্যন্ত এই যে ২.৫ মাস এবং ৩০ দিন প্রায় ৩.৫ মাস এখানে নিজেকে স্টেবিলাইজ করার জায়গা। এই জায়গাটা পর্যন্ত আমি যদি নিজেকে নিয়ে যেতে পারি, ভাববে যে আমি মোটামুটি দোরগোড়ায় চলে আসছি। এটা কবে আসবে? মোটামুটি মার্চ, এপ্রিলে আসবে। এটা কবে আসবে? মোটামুটি ফেব্রুয়ারি আর মার্চে আসবে। এপ্রিল নয়, ফেব্রুয়ারি, মার্চে মোটামুটি তোমাকে এই জায়গাতে গিয়ে পৌঁছাতে হবে। বোঝা গেছে? এবার বাকি এই যে ৩০ টা আছে, এটা মার্চের ১৫ থেকে ১৫ পর্যন্ত এখানে তুমি দেবে ফুল টেস্ট। এই যে এত পার্ট টেস্ট দিয়েছো, এই যে এত ইনস্টিটিউট টেস্ট দিয়েছো, করে রিয়ালাইজ করে এখানে তুমি দেখবে যে ১০ টা টেস্টে তোমার কাট অফ এর কাছাকাছি পৌঁছতে পারছে। কাট অফ মানে কি? ইনস্টিটিউটের ওই এভারেজ মার্কসের থেকে কত বেশি আছো, অথবা বিগত বছর ওয়েস্ট বেঙ্গলের মার্কসের থেকে কতটা বেশি আছো, ওটা কিন্তু তোমাকে। তারপরে আবার কি? এই যে ১৫ দিন লাস্টে পড়ে থাকবে, এখানে তুমি টেস্ট দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি সাজেস্ট করব লাস্ট সপ্তাহে কোনো টেস্ট দেবে না। ১ সপ্তাহ আগেই লাস্ট টেস্টটা দাও। আর এই ১৫ দিনে হচ্ছে তোমার ফুল রিভিশন অবশ্যই হওয়া উচিত। কারণ এই ১৫ দিন তুমি রিভিশন করলে আমাদের শর্ট মেমোরিতে কিন্তু থাকে, এক্সামে গিয়ে মনে পড়বে, "এরে কদিন আগে তো এটা পড়েছিলাম।" এই সময় যদি তুমি পরীক্ষা দাও, এই সময় যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো, তোমার কিন্তু বহু কনফিউশন আসবেই। যে কোয়েশ্চেন এটা পড়েছিলাম ঠিক আছে, আমি অ্যান্সার কি করেছিলাম ঠিক আছে। অ্যান্সারটা আসলে হবে কি? সেই কারণে লাস্ট 15 ডেজ কিন্তু ফুল রিভিশন। এটা একটা 5 মান্থস এর স্ট্র্যাটেজি আমি দিয়ে দিলাম। এর রিলেটেড যদি আরো খন্ডন করে কিছু চাও, টেস্ট পেপার কি করে এনালাইজ করব, মক টেস্ট নাম্বার কি করে বাড়াবো, এর রিলেটেড যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাও। আমি স্ট্র্যাটেজি রিলেটেড কিন্তু আর কোন ভিডিও দেওয়ার ইচ্ছা রাখি না। তোমরা যদি রিকোয়েস্ট করো তার উপর আমি কোন ভিডিও দিলে দিতে পারি। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ধরনের পুরো নিট পর্যন্ত কিন্তু আপডেটেড ভিডিও আমি থাকবো। লাস্ট যে ৫ মাস আছে কিভাবে তুমি ইমপ্রুভ করবে মার্কস, কিভাবে তোমার বেস্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত, প্রত্যেকটা জিনিসের উপর খন্ডন করে তোমাদের কমেন্টের ভিত্তিতে বানাবো। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।